আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে অনুশীলনী 3.4-এর এই বেসিক নিয়ে আমরা আলোচনা করব। অনুশীলনী 3.4-এর অঙ্কগুলো করতে গিয়ে যেই বেসিকটা আমাদের আগে থেকে জানা থাকা অত্যাবশ্যক, সেই বেসিকটা আজকে আমরা আলোচনা করব। তো অনুশীলনী 3.4-এর অঙ্কগুলো করতে গিয়ে সবার প্রথমে আমাদের জানা থাকা দরকার ভাগশেষ উপপাদ্য, ইংরেজিতে যেটাকে বলা হয় রিমাইন্ডার থিওরি। তো এই ভাগশেষ উপপাদ্য বিষয়টা কি, এটা কিভাবে করে নির্ণয় করে, কিভাবে করে অঙ্কের মধ্যে প্রয়োগ করে, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যখন কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করি তখন আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। কোনো একটি সংখ্যাকে যখন অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল পাওয়া যায়, ভাগশেষ পাওয়া যায়, এই দুইটা জিনিস পাওয়া যায়। এটা কিভাবে করে পাওয়া যায়? ভাগ করার কারণে পাওয়া যায়। তা আমরা যাকে ভাগ করতেছি, যেমন আমি যদি 23কে ভাগ করি 5 দ্বারা, 23কে ভাগ করতেছি 5 দ্বারা, তাহলে আমরা তখন কি পাবো? 5 এই 23-এর মধ্যে 4 বার যায়, 4 5 20 থাকে 3। আমরা বলবো এই 4 এটি হচ্ছে ভাগফল, আর এই যে 3 এটি হচ্ছে ভাগশেষ। এই 5কে বলা হবে ভাজক, এই 23কে বলা হবে ভাজ্য। তাহলে আমরা এখানে কয়টা শব্দ দেখতেছি? 4টা শব্দ: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভাজ্য। আমরা ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ দেই তখন আমরা ভাগফল পাই এবং ভাগশেষ পাই। ভাগশেষটা অবশ্যই ভাজকের চাইতে ছোট হয়ই হয়। আচ্ছা, তো এটা গেল। আমরা এই যে 23কে 5 দিয়ে ভাগ দিলাম, এই কারণে আমরা ভাগফল পেলাম, ভাগশেষ পেলাম। এখন কথা হচ্ছে ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি? একটি বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে, ভাগশেষ পাওয়া যাবে। আমরা এইমাত্র এটা শিখছি। একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে, ভাগশেষ পাওয়া যাবে। এই যে ভাগশেষ পাওয়া যাবে কথাটা বলতেছি, আমরা যদি ভাগ না করেই এই ভাগশেষটা বের করতে পারি, হ্যাঁ, বের করা যাবে। যে পদ্ধতি অবলম্বন করে ভাগ না করেই ভাগশেষ নির্ণয় করা যায় সেই পদ্ধতিটিকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। একটি বহুপদীকে অপর একটি বহুপদী দ্বারা ভাগ না করে ভাগশেষ নির্ণয় করার যে পদ্ধতি বা যে সূত্র, তাকেই বলা হয় ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরি। আমরা ভাজ্যর ক্ষেত্রে কি লিখি? আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসতেছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এই সূত্রটা আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসতেছি। আচ্ছা, এটা একটু পরে কাজে লাগবে আমাদের, আমি এটা মাত্র বলে রাখলাম, একটু পরে আমাদের এটা কাজে লাগবে। তো দেখেন, আমরা একটা ভাজ্যকে আর কি একটা বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা এখন ভাগ করে দেখাবো আপনাদেরকে দেখাবো। আমি সেটা রেডি করে রেখেছি। এই যে এটা একটা বহুপদী, 6x² - 7x + 5, এটা একটা বহুপদী। আবার x - 1 এটাও একটা বহুপদী। তো এই বহুপদীকে এই বহুপদী দ্বারা ভাগ করব, তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো আসলে আমরা একদম ভাগ করে দেখাই আপনাদেরকে। 6x² - 7x + 5, এই ভাজ্যটাকে আমরা এখন ভাগ করব x - 1 দ্বারা। একটি বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে, এটাকে তো ভাজক বলা হয়, ভাজকের এখানে প্রথমে যেই পদ আছে, পদ, এটা একটা পদ, এটা একটা পদ। ভাজকের মধ্যে প্রথমে যেই পদ আছে সেই পদ দ্বারা ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হয়। সবাই একটু খেয়াল করি, আমি একদম এই বেসিকটা পুরো ডিটেইলসে আলোচনা করব। আমি জানি না পর্বটার সময় কতটুকু হবে, কিন্তু আমি পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একদম সংক্ষেপে বলে যাব না, বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। দেখেন, এই বহুপদীটাকে এই বহুপদী দ্বারা ভাগ করব, তাহলে এই ভাজকের যে প্রথম পদ সেটি দিয়ে ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হয়। তাহলে ভাজ্যর প্রথম পদ 6x², তাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা। তাহলে x দিয়ে যদি 6x² ভাগ করি
তাহলে আমরা পাবো 6x। এই যে 6x পেলাম তাকে আমরা এখানে মধ্যে বসাবো। এখন নিয়ম হচ্ছে এই যে আপনি ভাগফলের মধ্যে 6x লিখেছেন, এই 6x দ্বারা সম্পূর্ণ ভাজকটাকে গুণ করে বসাইতে হবে। শুধু এই ধারাবাহিকতাটা বুঝে গেলেই হয়ে যাবে, এই সিস্টেমটা বুঝে গেলেই হয়ে যাবে, অঙ্ক চলবে ধারাবাহিকভাবে। আমি আবারও বলতেছি, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হবে, যা আসবে তাকে ভাগফলে বসাবো। এই যে আমরা ভাগফলে যেটা বসাইলাম সেটা দ্বারা সম্পূর্ণ ভাজকটাকে গুণ করতে হবে, সম্পূর্ণ ভাজকটাকে গুণ করতে হবে। তাহলে দেখেন, আমরা যদি 6x দ্বারা x - 1কে গুণ দিই তাহলে কি হবে? 6x দ্বারা x কে গুণ তাহলে হবে 6x²। 6x দ্বারা -1কে গুণ তাহলে হবে -6x। তাহলে 6x দ্বারা সম্পূর্ণ ভাজকটাকে গুণ করে বসাইলাম। এখন নিয়ম হচ্ছে, এটা তো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এই যে দ্বিতীয়তে যেই রাশিটা বসাইলাম তার সামনে যেই চিহ্নগুলো আছে, চিহ্নগুলো এখন পরিবর্তন করতে হবে। এখানে আছে প্লাস, আমরা বসাবো মাইনাস। এখানে আছে মাইনাস, আমরা বসাবো প্লাস। মনে রাখতে হবে এই মাইনাস চিহ্নটা এখন থেকে 6x² এর সামনে গণ্য হবে, এই প্লাস চিহ্নটা এখন থেকে 6x এর সামনে গণ্য হবে। অর্থাৎ আমি এখন আর মাইনাস বলবো না, আমি বলবো প্লাস 6x -6x²। এবার ক্যালকুলেশন করি, প্লাস 6x² -6x², তাহলে এটা বাদ। প্লাস 6x² -6x², তাহলে এটা বাদ। তাহলে থাকলো কি? -7x + 6x, -7x + 6x। ক্যালকুলেশন করলে কত হয়? একটা x, তাও আবার সামনে মাইনাস। কেন? কারণ বড়টার সামনে মাইনাস আছে, এই জন্য ফলাফলের মধ্যে মাইনাস আসছে। এই প্লাস চিহ্নটা কিন্তু 6 এর সামনে। তাহলে 7x থেকে 6x যদি আমরা বাদ দিই তাহলে আর থাকে একটা x, বড়টার সামনে মাইনাস, তো মাইনাস। এবার আর অবশিষ্ট কি আছে? +5। তাহলে আমরা এখন বসাবো +5। ঠিক এই মুহূর্ত থেকে উপরের এই অংশটাকে ভুলে যান। এই ভুলে যাওয়ার জন্য আপনার আবার কলম নিয়ে এরকম দাগ দিয়ে কেটে দিয়েন না, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। উপরের এই অংশটাকে ভুলে যান। এখন আপনি মনে করবেন আপনার জন্য এখন নতুন করে ভাজ্য, এটা হচ্ছে নতুন করে ভাজ্য, এইটাকে এখন ভাগ করতে হবে x - 1 দ্বারা। তবে সিস্টেম কিন্তু সেই আগেরটাই থাকবে, ওই একই সিস্টেমে অঙ্ক চলবে। সেটা কি? আমি যাকে ভাগ করতে চাই তার প্রথম পদকে ভাগ করব ভাজকের প্রথম পদ দ্বারা। আমি যাকে ভাগ করতে চাই তার প্রথম পদকে, দেখেন এটা প্রথম পদের দ্বিতীয় পদ, প্রথম পদকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা। তো আমরা যদি -x কে ভাগ করি ভাজকের প্রথম পদ x দ্বারা, তাহলে আমরা রেজাল্ট হিসেবে -1 পাবো, রেজাল্ট হিসাবে -1 পাবো। তাহলে বসাইলাম, এই যে -1 বসাইলাম, এই মাত্র -1 বসাইলাম, এই -1 দ্বারা ভাজককে গুণ দেন, সম্পূর্ণ ভাজককে গুণ, -1 দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ। তাহলে কি হবে? আমরা যদি -1 দ্বারা x কে গুণ দেই তাহলে -x, -1 দ্বারা -1কে গুণ করি তাহলে +1। তো আমরা কি বলেছি? দ্বিতীয়তে যেই রাশিকে আমরা লিখব তার চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এখানে মাইনাস আছে, আমরা লিখব প্লাস, এখানে প্লাস আছে, আমরা লিখব মাইনাস। তো ক্যালকুলেশনটা করি, -x + x, -x + x, তাহলে আর থাকে না, +5 - 1, +5 - 1, তাহলে রেজাল্ট হবে 4। 5 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আর 4 থাকে, বড়টার সামনে প্লাস, তো ফলাফলে প্লাস। তো এইটা আমি দাগ দিয়েছিলাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমরা এখানের মধ্যে 6x² - 7x + 5 এইটাকে ভাগ করেছি x - 1 দ্বারা, যার কারণে ভাগফল নিয়ে আমার মাথা ব্যথা নাই। একটু ভাগশেষের দিকে তাকাই, ভাগশেষ কত বের হয়েছে? 4। ভাগশেষ কত বের হয়েছে? 4। এইবার দেখেন, এই একই জিনিস আমি এখন এইখানে আবার করব, এখানেই আমি একই জিনিসটা আবার করব, তবে এখন ভিন্নভাবে। সবাই একটু খেয়াল করি, সেটি হচ্ছে আমরা এখন করব কি, 6x² - 7x + 5। আমাদের এই অঙ্কটার মধ্যে চলক হিসাবে আমরা কাকে দেখতেছি? চলক হিসাবে এখানে x দেখা যাচ্ছে, চলক x দেখা যাচ্ছে। তো আমরা এখন যেহেতু চলক হিসাবে পুরো অঙ্কটার মধ্যে x দেখা যাচ্ছে,
আমরা এটাকে এক্স চলকের বহুপদী হিসেবে গণ্য করব। আমরা এইটাকে এক্স চলকের বহুপদী হিসেবে গণ্য করব। আমরা বলতে পারি এফ অফ এক্স, এক্স চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী এফ অফ এক্স, এক্স চলকের বহুপদী এফ অফ এক্স। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যদি এখানের মধ্যে ওই যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে বলছেন আমাদেরকে, যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো, আমরা করব কি, ওই যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে বলছে সেই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো নিজেরা ধরে নিব, নিজেরা ধরে নিব। এটা খাতামতে দেখাইতে হবে না, নিজেরা ধরে নিব। যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু জিরো নিজেরা ধরে নিব। যেটা দ্বারা ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক, ভাজক ইকুয়াল টু জিরো এটা ধরে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাস ওয়ানটা এই পাশে আনলে প্লাস ওয়ান হয়। তাহলে এক্সের মানটা কত দাঁড়ায় বলেন, এক্সের মানটা কত দাঁড়ায়, ওয়ান প্লাস ওয়ান, ধনাত্মক, এক্স ইকুয়াল টু ওয়ান। এই এক্সের মানটা এখানের মধ্যে বসাই দিব আমরা। এখন এক্সের মান ওয়ান আমরা এখানের মধ্যে বসিয়ে দিব। তাহলে যেখানে যেখানে এক্স দেখব, যেখানে যেখানে এক্স দেখব সেখানে আমরা ওয়ান বসাবো, যেখানেই এক্স সেখানেই ওয়ান বসিয়ে দিব। এবার পরবর্তী লাইনে যাই। 6 ইন্টু ওয়ান মাইনাস 7 প্লাস 5, 6 মাইনাস 7 প্লাস 5, তাহলে 6 আর 5 হচ্ছে 11 বিয়োগ 7, 11 থেকে 7 বিয়োগ করলে হয় 4। দেখেন এখানে কত আসছে, 4, 4, তাই না? তাইলে আমরা এখানে এই যে ভাগ করলাম, কত কিছু করতে হয়েছে। প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ, যেটা আসলো সেটা দিয়ে পুরা ভাজকটাকে গুণ, এবার চিহ্ন পাল্টাও, যোগ বিয়োগ করে নামাও, আবার প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ, ভাগফল লেখো, সেটা দিয়ে পুরো ভাজককে গুণ করো, বসাও, চিহ্ন পাল্টাও, ক্যালকুলেশন করে নিচে লেখো। কত কাজ করতে হয়েছে, অথচ আমরা খুব সংক্ষেপে অতি অল্প সময়ের মধ্যে ওই ভাগশেষটাই কিন্তু এখানে পেয়েছি। ওই যে ওখানে ভাগশেষ 4 সেটা কিন্তু এখানে পেয়েছি। কোন পদ্ধতিতে পেয়েছি, আমাদেরকে যেই বহুপদীটাকে ভাগ করতে বলা হয়েছে তাকে লিখলাম। এখানে যেই চলকটা আছে আমরা বলবো এটি হচ্ছে ওই চলকের বহুপদী। এখানে এক্স আছে, আমরা বলবো এক্স চলকের বহুপদী। এখানে যদি এ থাকতো আমরা বলতাম এ চলকের বহুপদী। যদি এখানে ওয়াই থাকতো আমরা বলতাম ওয়াই চলকের বহুপদী। আচ্ছা ঠিক আছে। এবার আমাদেরকে যত দ্বারা ভাগ করতে বলছে আমরা মনে মনে সেইটাই ইকুয়াল টু জিরো ধরে ফেলবো। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি 1, ওই মানটাকে এখানে এক্স এর জায়গায় বসাই দিব। যেখানেই এক্স দেখব সেখানেই 1, যেখানেই এক্স সেখানেই 1। ক্যালকুলেশন করে আমরা যেই রেজাল্টটা পাবো তাকে বলা হবে ভাগশেষ। আমরা যখন এই পদ্ধতিতে অঙ্কটা করব, ভাজক ইকুয়াল টু জিরো, সেখান থেকে চলকের মান পাবো, চলকের মানটা বহুপদীর মধ্যে বসাবো, ক্যালকুলেশন করে যেই মান পাবো তাকেই বলা হবে ভাগশেষ। আর এই পদ্ধতিটাকে বলা হবে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। আমি এখন আরও উদাহরণ করাবো আপনাদেরকে, আরও উদাহরণ করাবো। কারণ আমি কী বলছি, এটা বেসিক আলোচনা। বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যেতে পারি তাহলে যখন অনুশীলনের ভিতরের অঙ্কগুলো করতে যাব তখন আমরা খুব সহজেই পারবো। এই জন্য আমাদের সবসময় বেসিকটা ক্লিয়ার থাকা খুবই দরকার। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম। এই পদ্ধতিটাকেই বলা হয় ভাগশেষ উপপাদ্য। এবার আসেন আরেকটা অঙ্কের মধ্যে যাই। a কিউব প্লাস a স্কোয়ার প্লাস 10a মাইনাস 8, এইটাকে a মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানের মধ্যে বড় করে দেখাবো, ছোট করে দেখাবো। তাহলে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস 10a মাইনাস 8, এইটাকে আমরা ভাগ করব a মাইনাস 2 দ্বারা। আগের পদ্ধতিটা মনে আছে, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, a দ্বারা a কিউবকে ভাগ করলে a স্কোয়ার পাওয়া যায়, তাকে বসাবো। এবার a স্কোয়ার দ্বারা সম্পূর্ণ ভাজককে গুণ, a স্কোয়ার দ্বারা a কে গুণ দিলে a কিউব, a স্কোয়ার দ্বারা মাইনাস 2 কে গুণ দিলে মাইনাস 2a স্কোয়ার। এই যে দ্বিতীয়তে যে রাশিটা লিখলাম তার চিহ্ন পাল্টাইতে হবে। এখানে আছে প্লাস, আমরা লিখবো মাইনাস, এখানে আছে মাইনাস, আমরা লিখবো প্লাস। ক্যালকুলেশন করি এখন। প্লাস a কিউব মাইনাস a কিউব বাদ, প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে প্লাস 3a স্কোয়ার। উপরের বাকি অংশগুলোকে নিচে নামায় ফেলবো, প্লাস 10a মাইনাস 8। ঠিক এই মুহূর্তে উপরের এই অংশটার কথা ভুলে যান, নতুন করে এটা ভাজ্য। এবার এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করতে হবে, সিস্টেম একই, প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে a দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3a থাকবে, 3a প্লাস 3a। a দ্বারা
3a স্কোয়ারকে ভাগ করলে 3a থাকবে, সেটা লিখলাম। এই যে 3a লিখলাম, এটি দিয়ে সম্পূর্ণ ভাজকটাকে গুণ। 3a দ্বারা যদি a কে গুণ করি তাহলে 3a স্কোয়ার, 3a দ্বারা যদি -2কে গুণ করি তাহলে -3 দুগুণে 6, 6a। দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করা দরকার। এবার ক্যালকুলেশন করি, +3a স্কোয়ার -3a স্কোয়ার বাদ, +10a +6a, তাহলে কি হবে 16a, -8 উপর থেকে নামায় দিলাম। আচ্ছা, অঙ্ক এখনো শেষ হয় নাই। এই মুহূর্তে নতুন করে এটাকে ভাজ্য ভাবেন, এই ভাজক দ্বারা ভাগ করতে হবে। প্রথম পদকে প্রথম পদ দিয়ে ভাগ, a দ্বারা যদি 16a কে ভাগ করেন তাহলে +16 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? +16। +16 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করেন, তাহলে আমরা পাবো 16a -16 দুগুণে 32। এইবার চিহ্ন পাল্টানো দরকার, মাইনাস প্লাস, ক্যালকুলেশন করি, +16a -16a বাদ, -8 +32, এই যে সবাই একটু খেয়াল করি, -8 +32 ক্যালকুলেশন করলে 24, 24 আর 8 32 হয়। তাহলে আমরা এখানে 24 পেলাম। তাহলে এখানে তো 24 পাওয়া গেল। তাহলে আমরা এই যে 24 পেলাম, এটাকে আমরা কি বলবো? এই অঙ্কের ক্ষেত্রে এটাকে বলবো ভাগশেষ। এখন আসেন, এই যে আমরা ভাগশেষটা পেলাম, এটাকে আমরা অতি সংক্ষেপে এবং অল্প সময়ের মধ্যে সহজে কিভাবে করে ফেলতে পারি, কিভাবে করে ফেলা যায়। এই যে দেখেন, আমরা a³ + a² + 10a -8 লিখলাম। এখানের মধ্যে আমরা চলক হিসাবে কি দেখতেছি? চলক হিসাবে এখানে a দেখা যাচ্ছে, বারে বারে a দেখা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে a চলকের বহুপদী, a চলকের বহুপদী। আচ্ছা, এখন আমাদেরকে কত দ্বারা ভাগ করতে বলা হয়েছে? a - 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এই যে a - 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, এই a - 2 = 0 ধরেন, তাহলে a এর মানটা কত আসে? 2। a এর মান কত আসে? 2। তাহলে এই যে a এর মান 2 আসে, তাহলে ঠিক a এর জায়গাতে 2 বসাবো, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে 2 বসাই দিব। তাহলে 2³ + 2² + 10 × 2 -8 কত হয়? ক্যালকুলেশন করি। তাহলে আমরা এখন দেখব 2³ মানে 8, 2² 4, 10 দুগুণে 20 বিয়োগ 8, তাহলে কত হয়? 8 × 4 = 12, 20 আর 12 32 বিয়োগ 8, তাহলে হয় 24। তাহলে দেখেন, এই পদ্ধতিতে যখন করলাম তখন আমাদের সময়ও বেশি লাগছে, ভুল হওয়ারও সম্ভাবনা ছিল, কিন্তু এই পদ্ধতিতে কিন্তু সময়ও কম লাগছে, আবার খুব সহজে করে ফেলা গেছে। তাহলে এই পদ্ধতিতে করে আমরা ভাগশেষ 24 পেলাম, এই পদ্ধতিতে করেও আমরা ভাগশেষ 24 পেলাম। এই 24কে বলা হবে ভাগশেষ। এই পদ্ধতি যখন আমরা অবলম্বন করি, কি পদ্ধতি? যেটা ভাজক দেওয়া সেটা = 0 ধরবো, তাহলে চলকের মান পাবো, চলকের মানটা বহুপদীর মধ্যে বসাবো, ক্যালকুলেশন করে যেই রেজাল্ট পাবো তাকে বলা হবে ভাগশেষ। তাহলে একটি বহুপদীকে অপর একটি বহুপদী দ্বারা ভাগ না করে ভাগশেষ নির্ণয় করার যে সূত্র, যে পদ্ধতি, তাকেই বলা হয় ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা কিন্তু এই পদ্ধতি না অবলম্বন করে, অর্থাৎ ভাগ না করেই ভাগশেষ বলে দিতে পারবো। একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে আমাকে ভাগ করতে হবে না, আমি এই পদ্ধতি অবলম্বন করেই ভাগশেষটা বলে দিতে পারবো। আশা করি আপনারা ক্লিয়ার হচ্ছেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে বলা হলো যে একটি বহুপদীকে, কোনো বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার যে সূত্র, সেটাই হলো ভাগশেষ উপপাদ্য, ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার থিওরি। এবার আসেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। কি উপপাদ্য? উৎপাদক উপপাদ্য, ফ্যাক্টর থিওরি। ফ্যাক্টর থিওরি, উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি? এটা কি কোনো নতুন জিনিস? না, না, ভাগশেষ উপপাদ্যেরই একটা অংশ, ভাগশেষ উপপাদ্যেরই একটা বিশেষায়িত অংশ বা রূপ উৎপাদক উপপাদ্য। সেটি হচ্ছে, একদম সহজ করে বলে ফেলি, সেটি হচ্ছে যখন আমরা একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ হিসেবে
শূন্য পাবো। কি 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 শূন্য পাবো। যখন একটি বহুপদীকে অন্য একটি বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ হিসেবে শূন্য পাওয়া যাবে। 1 না 2 না 5 না 20 না অন্য কোনো কিছু না, শূন্য, একদম নির্দিষ্ট শূন্য পাওয়া যাবে। যেই ভাজকটা দ্বারা ভাগ করার কারণে ভাগশেষ শূন্য পাওয়া গেল, ওই ভাজকটাকে তখন আমরা কি বলবো? উৎপাদক। ভাজকেরই আরেক নাম তখন হয়ে যাবে উৎপাদক। যখন কোনো একটা ভাজক দ্বারা ভাগ করার কারণে ভাগশেষ হিসেবে শূন্য চলে আসবে, তখন ওই ভাজকটাকে আমরা স্পেশালভাবে নাম দিতে পারবো উৎপাদক। যেমন অতিভুজের 3টা বাহু। তো যখন সমকোণী ত্রিভুজ বলি আমরা, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটাকে, সমকোণের বিপরীত দিকে অবস্থিত বাহুটাকে আমরা বলি অতিভুজ। স্পেশাল একটা নাম দিছি অতিভুজ, তাই না? তো এটাও কিন্তু একটা বাহু, অতিভুজ নিজেও কিন্তু একটা বাহু, কিন্তু এটাকে আলাদা করে স্পেশালভাবে একটা নামকরণ করা হয়েছে অতিভুজ। অতিভুজ বললে আমরা বুঝি আচ্ছা সমকোণের বিপরীতে অবস্থান করতেছে এই বাহুটা। অন্য সময় কিন্তু বুঝি না। অন্য সময় একটা ত্রিভুজের 3টা বাহু যে কোনো জায়গাতে বসতে পারে, কিন্তু অতিভুজ কি যে কোনো জায়গাতে বসতে পারে না, সে অবশ্যই সমকোণের বিপরীতে বসে। তাহলে অতিভুজ কথাটা বললে আমরা সেই স্পেশাল জিনিসটা বুঝে যাই যে সমকোণের বিপরীতে। একই রকমভাবে একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য আসে, তখন ওই ভাজকটাকে উৎপাদক বলা হয়, আর পদ্ধতিটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য। অঙ্ক কিন্তু একই, নামটা একটু পরিবর্তন হয়েছে। কেন? ভাগশেষ শূন্য আসলেই এই পদ্ধতির নামটা হয়ে যাবে উৎপাদক উপপাদ্য। অর্থাৎ উৎপাদক উপপাদ্য ভাগশেষ উপপাদ্যেরই অন্তর্ভুক্ত একটা বিষয়। ভাগশেষ উপপাদ্যর কি বলবো, পরিধিটা ব্যাপক, তার ভিতরেরই একটা অংশ উৎপাদক উপপাদ্য। এবার আসেন একটু উদাহরণ হিসেবে দেখাই। এখানে তো আর 0 আসে নাই, তো আমরা এখন আরেকটা বহুপদী লিখলাম। এই বহুপদীটাকে এখন a-1 দ্বারা ভাগ করে একদম বাস্তবিক যেই বিষয়টা সেটা আপনার সামনে উল্লেখ করব। দেখেন আমরা a³ এখন আর ওই বিস্তারিত যে ভাগ করে 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 করার প্রয়োজনীয়তা নাই, আমরা তো সিস্টেমটা বুঝেই গেছি। আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ ভাগশেষ উপপাদ্য এই পদ্ধতি ব্যবহার করতেছি। a³ - 9 প্লাস a+1 হোল কিউব। এই যে আমরা বহুপদীটা লিখলাম, এখানে তো আমরা বারে বারে এ দেখতেছি চলক হিসাবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি সেটি হচ্ছে f অফ a। কি লিখতে পারি? f অফ a, অর্থাৎ a চলকের বহুপদী। এখন কথা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে স্যার এখানে কি f লিখতে হবে, এটা বাধ্যতামূলক? মানে f অফ a, এই f-ই লিখতে হবে বারে বারে? না, আপনি এই f এর জায়গাতে n বসাইতে পারেন, n অফ a। আপনি n এর জায়গাতে p বসাইতে পারেন, p অফ a। আপনি p এর জায়গাতে g বসাইতে পারেন, g অফ a, g অফ a। অর্থাৎ এখানে তো অক্ষর নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো একটা অক্ষর বসাইলেই হবে এই সিস্টেমে। তাইলে এটা বুঝাবে বহুপদী। এটা কি বুঝাবে? a চলকের বহুপদী, a চলকের বহুপদী। আচ্ছা, তো g অফ a এটাই থাকুক। তো আমাদেরকে বলা হয়েছে a-1 দ্বারা ভাগ করার জন্য। তাহলে যেটা দ্বারা ভাগ করতে বলবো আমরা সেটা ইকুয়াল টু 0 বলে মনে মনে বলে ফেলবো যে এটা ইকুয়াল টু 0। তাহলে a-1 ইকুয়াল টু 0। তাহলে a এর মান কত? 1। a এর মান কত? 1। আমরা করবো কি, a এর মান 1 এখানেতে বসাই দিব। যেখানেই a দেখবো সেখানেই 1 বসাই দিব। যেখানেই a সেখানেই 1, যেখানেই a সেখানেই 1। 1 - 9 প্লাস 2 কিউব, 1 - 9 প্লাস 8, 9 - 9 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে দেখেন এই বহুপদীটাকে a-1 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। ভাগ করে আমরা দেখেন ওই যে বিস্তারিতভাবে যে আমরা ভাগ করি ওইভাবে না, এরকম সংক্ষিপ্ত পদ্ধতি উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, এই পদ্ধতি ব্যবহার করে ভাগশেষ পেলাম 0। যেহেতু ভাগশেষ 0 পেয়েছি, তাহলে ওই যে ভাজক a-1 তাকে আমরা এখন বলবো উৎপাদক, একটা স্পেশাল নাম দিব উৎপাদক। অর্থাৎ যেই ভাজকের কারণে ভাগশেষ শূন্য হয়েছে ওই ভাজককে বলবো উৎপাদক, আর এই পদ্ধতিটাকে বলবো উৎপাদক উপপাদ্য। তাহলে একটি বহুপদীকে অপর একটি বহুপদী দ্বারা
ভাগ না করে ভাগশেষ হিসেবে শূন্য পাওয়া গেলে সেই সূত্রটিকে বলা হবে উৎপাদক উপপাদ্য, ফ্যাক্টর থিওরি। এই হচ্ছে বিষয়। আসেন আরও উদাহরণ দিই। আরেকটা বহুপদী লিখলাম, তাকে x+4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা x³ -21x -20, এখানের মধ্যে দেখেন শুধুই x আছে চলক হিসাবে, তাহলে আমরা লিখতে পারি p of x। এখন আমি কিন্তু ইচ্ছা করে এখানে তো সংখ্যা পরিবর্তন করে দিয়েছি, নাহলে এতক্ষণ যাবত বারে বারে ওই যে 1 1 1 এগুলো দিয়েই করাই দিয়েছিলাম। তো আপনার আবার কেউ ভাবতে পারেন যে শুধুই কি 1 হবে, শুধুই কি চলকের মান 1 হইতেই থাকবে। এই জন্য ইচ্ছা করে সংখ্যাটা পাল্টাইছি যে না, শুধু 1ই হবে না, অন্য যে কোনো সংখ্যা হইতে পারে, আমরা চেক করে দেখব। আচ্ছা, তো x+4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে x+4 দ্বারা যেহেতু ভাগ করতে বলা হয়েছে, তাহলে আমরা বলবো x+4 = 0। তাহলে 4টা এই সাইডে চলে আসলে -4। তাহলে x এর মান -4, x এর মান -4। তাহলে আসেন বসাই এখানে x এর মান -4। যেখানে যেখানে x আছে সেখানে -4 বসবে, যেখানে যেখানে x আছে সেখানে -4 বসবে। আচ্ছা, -4 কে কিউব করলে হয় -64, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একুশে 84 -20। আচ্ছা, 84 বাংলা ইংরেজি আর কি, ইংরেজি মিশাই বলে ফেলতেছি, দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বলতে পারি 84 -84, কারণ এই যে 84 লিখলাম আর -64 -20 একত্র করলে -84, তাহলে হয় 0। তাহলে আমরা দেখলাম যে এই বহুপদীটিকে x+4 দ্বারা ভাগ করার কারণে ভাগশেষ হিসেবে 0 বের হয়েছে। তাহলে x+4কে বলা হবে উৎপাদক, আর এই পদ্ধতিটিকে বলা হবে উৎপাদক উপপাদ্য। তাহলে ভাগশেষ উপপাদ্যই কিন্তু উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের একটা অংশ উৎপাদক উপপাদ্য। অর্থাৎ উৎপাদক উপপাদ্য কিন্তু সবাই না। যখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ হিসেবে 0 পাই, তখন ওই ভাগশেষ উপপাদ্যটাকে আলাদা করে বলি উৎপাদক উপপাদ্য। কিন্তু ভাগশেষ যদি 0 বের না হয়, তাহলে কিন্তু এটাকে উৎপাদক উপপাদ্য বলা হবে না, তখন আমরা ভাগশেষ উপপাদ্য কথাটাই বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবাই এই ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য এগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আসেন আরও একটা বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে যদি কখনো আপনাকে বলে দেওয়া হয়, দেখেন সবাই একটু খেয়াল করেন, যদি আপনাকে কখনো বলে দেওয়া হয় যে p of x = এই বহুপদীটা দিল, এবার আপনাকে বলল p of -4 = 0 হয়, p of -4 = 0 হয়, সেক্ষেত্রে উৎপাদক কত? একটু খেয়াল করেন কথাটা। একটা বহুপদী দিল x³ -21x -20, p of x = x³ -21x -20 দিয়ে বলল p of -4 = 0 হয়, সেক্ষেত্রে উৎপাদকের মান কত? এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে, আমার এই অঙ্কটা কোন চলকের বহুপদী, এই বহুপদীটা কোন চলকের বহুপদী? আমরা দেখতেছি এটা হচ্ছে x চলকের বহুপদী। কোন চলকের বহুপদী? x চলকের বহুপদী। আমরা এখানের মধ্যে x এর পরিবর্তে -4 বসিয়েছি, সবাই একটু খেয়াল করেন, x এর পরিবর্তে -4 বসিয়েছি। তাহলে যেহেতু x এর পরিবর্তে -4 বসিয়েছি, আমরা বলবো কি, তার মানে x এর মান -4, x এর পরিবর্তে -4 বসিয়েছি, তার মানে x = -4। আচ্ছা, এই -4 যদি এই পাশে চলে আসে, x+4 ওই পাশটা ফাঁকা, তাহলে 0। এই x+4কে বলা হবে উৎপাদক, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আরও উদাহরণ দেব, একটু আরও উদাহরণ দিব। এখানে আমাদের 24 বের হয়েছিল, ঠিক না? আচ্ছা, যদি আমাদেরকে কখনো বলে এরকম, এই যে দেখেন, আমাদেরকে যদি বলে f of a = a³ + a² + 10a - 8, f of 2 = 24 হয়, তাহলে এখানে ভাজকের মান কত? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো a এর জায়গাতে 2 বসানো হয়েছে, তার মানে a = 2, অর্থাৎ a এর মানই হচ্ছে 2, এই কারণেই a এর পরিবর্তে 2 বসানো হয়েছে। তাহলে a = 2, এই 2 যদি এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে -2। তাহলে আমরা বলতে পারি a - 2 এটি হচ্ছে ভাজক,
এটি হচ্ছে ভাজক। আমরা কারণ ভাজক বলতেছি, উৎপাদক বলি নাই, ভাজক বলতেছি কেন? কারণ এখানে আমাদের তো জিরো হয় নাই। এই যে এই বহুপদীতে যখন আমরা এই যে এই পদ্ধতি অবলম্বন করলাম, আমরা ভাগশেষ কত পেয়েছি? 24 পেয়েছি। তাহলে জিরো কি পেয়েছি? না, 24। তাহলে আমরা এটাকে আর উৎপাদক বলবো না, আমরা বলবো ভাজক। a-2 এটি হচ্ছে ভাজক। তাহলে আমরা আজকের এই বেসিক ক্লাসটাতে ভাগশেষ উপপাদ্য এটিও বিস্তারিতভাবে শিখলাম, রিমাইন্ডার থিওরি, আবার উৎপাদক উপপাদ্য অর্থাৎ ফ্যাক্টর থিওরি এটাও শিখলাম। তো এই দুইটা টপিকসই মূলত আমাদের এই 3.4-এর বেসিকের মধ্যে আমরা বলতে পারি এই দুইটা টপিক শিখলেই আমাদের কমপ্লিট বেসিক ধারণাটা আমরা পেয়ে গিয়েছি। তো এই 3.4-এর বেসিকের আলোচনাটা আমরা করলাম ইজি ম্যাথ বই থেকে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনি যদি অঙ্ক করতেছেন, কোনো একটা অঙ্কের মধ্যে আপনার সমস্যা হয়ে গেছে, আপনি বুঝতেছেন না, কনফিউশন তৈরি হয়ে গিয়েছে, তাহলে ওই প্রশ্নটার পাশে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করলেই এই প্রশ্নের মানে ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন। অন্য সময় আপনাকে একটা প্রশ্ন না পারলে ইউটিউবে গিয়ে সার্চ করতে হইতো, ঘাটাঘাটি করতে হইতো, অনেক সময় নষ্ট হইতো, বিরক্তি একটা, তাই না? এখন আপনি যেই প্রশ্নই পারবেন না, সমস্যা তৈরি হবে। আপনি নিজে কিছুক্ষণ ভাবেন, চেষ্টা করেন, চেষ্টা করার পরেও পারতেছেন না, নিজে নিজে চেষ্টা করার পরেও পারতেছেন না, পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই দেখবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শিক্ষক ওই প্রশ্নটার সমাধান করে ভিডিও করে দিয়েছেন, সেটা আপনি দেখতে পাবেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।